অনেক দিন আগে দাক্ষিণাত্যে মহিলারপ্য নামে এক নগর ছিল। সেই নগরে বাস করতেন অমর শক্তি নামে এক রাজা। বিদ্যায়, বুদ্ধিতে, ঐশ্বর্যে, বীরত্ব ও শক্তিতে তিনি ছিলেন তখনকার রাজাদের মধ্যে শ্রেষ্ঠ। দান ধ্যানে অমর শক্তি ছিলেন কল্পতরু। কখনো কোনো প্রার্থী বিমুখ হয়ে ফেরেনি তাঁর কাছ থেকে। প্রজারা পরম সুখে বাস করত তাঁর রাজত্বে। অমর শক্তির ছিল 3 ছেলে: বসু শক্তি, উগ্র শক্তি আর অনেক শক্তি। 3 জনই ছিল গবেটের শিরোমণি। পড়াশোনার ধারে কাছে যায় না কেউ, দিন রাত খেলা নিয়েই থাকে। এদিকে বয়সও বেড়ে যাচ্ছে দিনে দিনে। ছেলেদের চিন্তায়, সাম্রাজ্যের ভবিষ্যৎ চিন্তায় রাজার চোখে ঘুম নেই, মুখে খাবার রোচে না। ভেবে ভেবে শেষটায় একদিন তিনি মন্ত্রীদের ডেকে বললেন, আপনারা যা হোক একটা ব্যবস্থা করুন, যাতে রাজকুমারেরা লেখাপড়া শিখে মানুষ হতে পারে। রাজসভায় 500 পণ্ডিত রয়েছেন, তাঁদের মধ্যে কেউ অন্তত কুমারদের শিক্ষার দায়িত্ব নিন। তখন সুমতি নামে এক মন্ত্রী বললেন, মহারাজ, রাজ্য চালাবার আইন কানুন, আচার ব্যবহার, নানাবিধ ধর্মশাস্ত্র, দেশের সমৃদ্ধি বাড়াবার রীতিনীতি, তারও পরে আছে ব্যাকরণ। এসব শিখবার বিষয় কি কম? সমস্ত বিদ্যা আয়ত্ত করতে অনেক বছরের দরকার, কিন্তু অল্প সময়ের মধ্যে কুমারদের সব শিক্ষা করা দরকার। এই রাজ্যে বিষ্ণু শর্মা নামে একজন ব্রাহ্মণ আছেন। ছাত্রমহলে খুব নামডাক। শুনেছি হেন শাস্ত্র নেই তিনি জানেন না। কুমারদের শিক্ষার দায়িত্ব তাঁর হাতে দিলে তিনি নিশ্চয়ই তাদের শিখিয়ে পড়িয়ে মানুষ করে দিতে পারবেন। শুনে রাজা পণ্ডিত বিষ্ণু শর্মাকে ডাকিয়ে আনলেন। হাত জোড় করে তাঁকে বললেন, ঠাকুর, আপনি আমার মূর্খ ছেলে 3টির ভার নিন। যদি এদের সব শাস্ত্রে পণ্ডিত করে তুলতে পারেন, তাহলে আমি 100টি গ্রাম দক্ষিণা দেব আপনাকে। বিষ্ণু শর্মা রাজাকে বললেন, মহারাজ, 80 বছর বয়স হলো, কখনো বিদ্যা বিক্রি করিনি। অনুগ্রহ করে 100 গ্রাম দানের লোভ আমাকে দেখাবেন না। তবে আপনার অনুরোধে কুমারদের শিক্ষার ভার আমি গ্রহণ করছি। আর শুনে রাখুন, আমি 6 মাসের মধ্যে রাজ্য, অর্থ, লোকব্যবহার, ব্যাকরণ, ধর্মশাস্ত্র প্রভৃতি সমস্ত বিদ্যায় যদি কুমারদের পণ্ডিত করে তুলতে না পারি, তবে আমার নাম বিষ্ণু শর্মা নয়। সেই দিন থেকেই 3 রাজকুমারের শিক্ষার ভার বিষ্ণু শর্মার ওপর পড়ল। তিনি কুমারদের সঙ্গে করে বাড়ি ফিরে এলেন। দীর্ঘ 80 বছরে যত বিদ্যা তিনি শিখেছিলেন সব উজাড় করে দিয়ে সহজ সরল ভাষায় 5টি বড় গল্প তিনি লিখলেন, আর তাদের ভাঁজে ভাঁজে অসংখ্য ছোট বড় মাঝারি গল্প সাজালেন। এইভাবে 5 ভাগে তিনি যে পুঁথি লিখলেন তার নাম দিলেন পঞ্চতন্ত্র। প্রতিটি ভাগের নাম দিলেন এভাবে: মিত্রভে, মিত্রপ্রাপ্তি, কাকলুকীয়, লব্ধপ্রনাশ ও অপরীক্ষিত কারক। এই 5টি তন্ত্র বা নীতি রচনা করে বিষ্ণু শর্মা রাজকুমারদের শোনাতে লাগলেন। পুঁথির গল্প শুনতে শুনতে তারা খেলা ভোলে, দুষ্টুমি ভোলে, আহার নিদ্রাও ভোলে। দেখতে দেখতে কেটে যায় 6 মাস। পড়ে শুনে 6 মাসের মধ্যে যেমনটি বলেছিলেন বিষ্ণু শর্মা, তারা তেমনই হয়ে উঠল। রাজা অমর শক্তি তাঁর শান্ত নম্র বুদ্ধির আলোয় উজ্জ্বল মুখ 3 পুত্রকে দেখে
আনন্দে বুকে জড়িয়ে ধরলেন। সেই থেকে পঞ্চতন্ত্র নামের সব শাস্ত্রের সার এই বই পৃথিবীতে প্রচারিত হলো। পঞ্চতন্ত্র গল্পের প্রথম তন্ত্র হল মিত্রভেদ। মিত্রভেদ হল বন্ধুতে বন্ধুতে বিভেদ তৈরি করা। এটিও একটি বিদ্যা বা নীতি। রাজ্য পরিচালনার ক্ষেত্রে যেমন তেমনি সাধারণ জীবনেও এমন সমস্যা অনেক সময় উপস্থিত হয় যখন এই নীতি প্রয়োগ করে সমস্যার সমাধান করতে হয়। মিত্রভেদের মূল গল্পে দেখা যাবে দমনক নামে এক লোভী ধূর্ত শিয়ালের কারসাজি। নিজের স্বার্থ উদ্ধারের জন্য সে সঞ্জীবক নামে এক ষাঁড়ের সঙ্গে পশুরাজ পিঙ্গলকের প্রথমে ভাব বা মিত্রতা করিয়ে দেয়। পরে আবার নিজেরই বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ষাঁড় ও সিংহের বন্ধুত্ব ভেঙে দেয় এবং বুদ্ধি কৌশলে পিঙ্গলককে দিয়ে সঞ্জীবককে হত্যা করায়। গল্পটার নাম হল সঞ্জীবক। মহিলারূপ্য নগরে বাস করত এক বণিক। তার নাম বর্ধমান। সপ্তডিঙা সাজিয়ে সে দেশে বিদেশে বাণিজ্য করে বেড়ায়। 1 গুণ টাকা তার 10 গুণ হয়ে ফিরে আসে। একবার বর্ধমান স্থির করল মথুরায় যাবে বাণিজ্য করতে। যেমনি ভাবা তেমনি সাজসজ্জা আরম্ভ হয়ে গেল। মথুরায় চাহিদা আছে এমন ভালো ভালো জিনিস সে লোকজন দিয়ে জোগাড় করে গাড়ি বোঝাই করল। বর্তমানের কয়েকজন বন্ধু বণিক তারাও মথুরায় বাণিজ্য করবে বলে তার সঙ্গী হলো। শুভ দিন দেখে বাড়ির সকলের কাছ থেকে বিদায় নিয়ে বর্ধমান একদিন বন্ধুদের সঙ্গে নিয়ে মথুরার দিকে রওনা হলো। বর্ধমানের ঘরে ছিল 2টি জোয়ান ষাঁড়, সঞ্জীবক আর নন্দনক তাদের নাম। বিশাল তাদের চেহারা, শিংজোড়া যেন পাথরের তলোয়ার। লেজের তলায় চামড়ের মতো কুচকুচে কালো চুলের গোছা। হাতির মতো খায়, ঘোড়ার মতো চলে। বর্ধমান তাদের যেমন যত্ন আত্তি করে তেমনি ভালোবাসে নিজের প্রাণের মতো। মথুরায় যাওয়ার পথে তাদেরই সে গাড়িতে জুতে নিল। এ পথ সে পথ ভেঙে বণিকদের মাল বোঝাই গাড়ির সারি চলেছে। চারদিকে হই হই রই রই ব্যাপার। চলতে চলতে দিন কতকের মাথায় তারা মথুরার কাছাকাছি পৌঁছে গেল। চলতে লাগলো যমুনা নদীর পাড় ধরে। এমন সময় ঘটল বিপদ। চলতে চলতে যমুনার জলা জমিতে পা পুঁতে গেল সঞ্জীবকের। ছটফট করতে করতে কাদার ওপর বসে পড়ল সে। বর্ধমান শুকনো মুখে গাড়ি থেকে নেমে এলো। সঞ্জীবকের কাঁধ থেকে জোয়াল খুলে নেওয়া হলো। গাড়োয়ান বলল, পাটা মনে হচ্ছে একেবারে মুচকে গেছে। কি আর করা, 2-1 দিনের মধ্যেই সঞ্জীবক সেরে উঠে দাঁড়াবে তাই মনে করে 3 দিন যাত্রা পিছিয়ে দিল বর্ধমান। সামনেই গভীর বন, বনে হিংস্র জন্তু জানোয়ারের বাস। বর্ধমান সঙ্গীদের সাহস দিয়ে বলল, সঙ্গে লোকজন অস্ত্রশস্ত্র সবই আছে, ভয় কি, সঞ্জীবক সেরে উঠলেই রওনা হব। মথুরায় আমরা ঠিক সময়েই পৌঁছে যেতে পারব। কিন্তু 3 দিনেও সঞ্জীবক উঠে দাঁড়াতে পারল না। এদিকে সঙ্গের বণিকরাও অস্থির হয়ে উঠেছে। তারা বর্ধমানকে বলল, আমরা বেরিয়েছি বাণিজ্য করতে, একটা ষাঁড়ের জন্য আপনি সমস্ত দলটাকেই বিপদে ফেলছেন। এখানে আর সময় নষ্ট করা আমাদের উচিত হবে না। বর্ধমান ভেবে দেখল কথাটা ঠিক। সে সঞ্জীবকের জন্য কয়েকজন পাহারাদার ঠিক করে সমস্ত দলটিকে নিয়ে চলে গেল। বলে গেল, সঞ্জীবক ভালো হয়ে উঠলে তাকে নিয়ে যেন মথুরায় চলে আসে।
দুদিন পরেই মথুরায় এসে পাহারাদারেরা খবর দিল সঞ্জীবক বেচারা মারা গেছে। তাকে তারা যমুনার তীরে দাহ করে এসেছে। প্রিয় ষাঁড়ের শোকে বর্ধমানের চোখ দিয়ে টস টস করে জল গড়িয়ে পড়ল। সে অনেক খরচ করে ভালো পুরোহিত দিয়ে সঞ্জীবকের শ্রাদ্ধ শান্তি করালো। তারপর বেচা কেনা শেষ করে দেশে ফিরে এলো।